আপনি যদি ৭৭টা জেতানোর কাণ্ডারি দিলীপ ঘোষকে বলছেন, নিঃসন্দেহে তিনি রাজ্য সভাপতি, তিনি কাণ্ডারি, তাহলে তার মেদিনীপুর লোকসভায় ৭-এ ৬টায় বিজেপি হেরেছিল কেন ২০২১-এ? এটার জন্য কাকে দোষ দেবেন আপনি? এই দোষের দায়িত্বটা কার? তিনি যদি ২ থেকে ১৮ করে থাকেন, তাহলে ১৮-র কাণ্ডারি তিনি, ১৮টা তিনিই জিতিয়েছেন। সেই ১৮-র মধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভাও ছিল। তাহলে সেই লোকসভায় গিয়ে তিনি পরাজিত হলেন কেন? তিনি তো জিতিয়েছিলেন, ২ থেকে ১৮ তো তিনি করিয়েছিলেন। আমার একটা ছোট্ট প্রশ্ন, এই যে সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দেওয়ার পরে সব সাপ কি বেরিয়ে পড়ছে? না, আপনার প্রথম সাপ তো বেরিয়েছে, যেটা আপনি বললেন যে দীঘার জগন্নাথ মন্দির, যেটা মন্দিরই নয়, যেটা ধামই নয়, সেটাকে যখন রাজ্য সরকার আমার আপনার ট্যাক্সের টাকায় সেটাকে একটি মন্দির বলে, একটি ধাম বলে প্রচার করছে, যেটাকে আক্ষরিক অর্থে যেটা কালচারাল সেন্টার, তো সেইটা তো আসল সমস্যাটা তো ওখানে। আসল সমস্যা হচ্ছে, বা এটা মিডিয়ার সমস্যা বলতে পারেন, যে একটা দিকে ১৪ জন মানুষ, ১৪ জন আমাদের সহনাগরিক মারা গেল, সেই ইস্যুটা কার্যত ধামাচাপা পড়ে গেল একটি সাজানো নাটক, একটা স্টেজ ড্রামাকে নিয়ে। ওখানে আর দিলীপ ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এই নিয়ে রাজনৈতিক বিতর্ক বিতণ্ডা, রাজনৈতিক সমীকরণ আঁকার চেষ্টা যাই করছে, ওই ১৪ জনের জন্য মিডিয়ার কথা কে বলছে? মিডিয়ায় আলোচনা কোথায় হচ্ছে? ১৪ জন মানুষ, আপনার আমার সহনাগরিক, তারা কি অপরাধ করেছে বলুন? শেষ ৪৮-৭২ ঘন্টায় তাদের জন্য গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভের যে পরিমাণে আওয়াজ তোলা উচিত ছিল, যে পরিমাণে রাজ্যের সরকারকে প্রশ্ন করা উচিত ছিল, যে পরিমাণে আজকের দিনে দাঁড়িয়ে দমকল মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং কলকাতার মহানাগরিককে প্রশ্ন করার কথা ছিল, যে কথাটা হয়তো আজকের দিনে আপনার উচিত ছিল প্রথমে এই প্রশ্নটা করার, সেখানে আপনি বলতে পারতেন বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিজেপির বক্তব্য, বিজেপির ভূমিকা ইত্যাদি নিয়ে। আপনি চলে গেলেন কি, যে না, বিরোধী রাজনৈতিক দলের, বিজেপির মধ্যে একজন নেতা, তার একটি রাজনৈতিক কর্মসূচি, সেই নিয়ে পার্টির মধ্যে বিষয় নিয়ে। তাহলে আপনি বলুন আজকে মিডিয়ার অবস্থানটা, বা আমাদের সমাজের যে মানসিকতার নৈতিক অধঃপতনটা কোথায় গেছে? না, দিলীপ ঘোষ সৌজন্য সাক্ষাৎকার করেছেন, সেই সৌজন্য সাক্ষাৎকার এর আগেও হয়েছে। আর জঙ্গিপুরে দিলীপ ঘোষ সভা করেছেন, মালদার মোথাবাড়িতে সভা করেছেন তো। আমি সবকিছু বলছি, সে সব জায়গায়, মালদার মোথাবাড়িতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীই গেছেন। মালদার মোথাবাড়িতে মোহাম্মদ সেলিমও যাননি, মমতা বন্দ্যোপাধ্যায়ও যাননি। যেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছে, সেখানে বিজেপির সংঘবদ্ধ নেতৃত্বই একবার নয় বারে বারে গিয়ে পৌঁছেছে। জগন্নাথ ধামে গেলে অসুবিধা? জগন্নাথ ধামে গেলে অসুবিধা তো কারণ নেই। প্রথম কথা তো উনি, এটা জগন্নাথ ধাম নয়, আপনি যে শব্দটা ব্যবহার করছেন সেটাকে আপনি যদি মানে আমাদের সনাতন ধর্ম, সংস্কৃতি, শাস্ত্র মানেন, তাহলে ধাম ৪টে রয়েছে: বদ্রীনাথ, দ্বারকা, হলো রামেশ্বরম, এবং আমাদের ওই পুরীর জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম কলিযুগে শ্রীহরি বিষ্ণু তিনি যেখানে অবস্থান করবেন, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। যতই আপনি ধুমধাম করুন না কেন, ধাম আপনি নতুন করে বানানোর ক্ষমতা রাখেন না। ধাম প্রতিষ্ঠা হয় না, ধাম স্বয়ং ঈশ্বরের অবস্থান, স্বয়ং ঈশ্বর নিজের চেতনা দ্বারা, নিজের উপস্থিতি দ্বারা যেখানে অবস্থান করে, সেটা ধাম হয়। বাকি নেতারা দিলীপ ঘোষকে নাগারে আক্রমণ করছে, অর্জুন সিং, সৌমিত্র খা আজকে একদম রেড়ে করে ধরেছে, বলছে বিজেপির দিলীপের মধ্যে দেখুন, দিলীপ দা আমাদের আইকন ছিলেন। দিলীপ দাকে দেখে আমাদের প্রজন্ম বিজেপির রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছে, সংস্পর্শে এসেছে, নিজেদের জীবনের পরোয়া না করে ভারতীয় জনতা পার্টি করতে এসেছে। দিলীপ দা আমাদের ক্ষেত্রে আপসহীন স্পর্ধা নিয়ে লড়াই করা একটি রাজনৈতিক বিপ্লবের নাম ছিল। সুতরাং দিলীপ দার অবস্থানটা আমাদের কাছে, আমাদের মতো সাধারণ বিজেপি কর্মীদের মনে, চিন্তনে কোন জায়গায়, সেটা আমরা ভাষা দিয়ে হয়তো ব্যক্ত করতে পারবো না। দিলীপ দা আবেগ,
সেই দিলীপ ঘোষকে যখন আমরা বারংবার তৃণমূলের নেতাদের দ্বারা, কর্মীদের দ্বারা অপমানিত হতে, লাঞ্ছিত হতে, কুমন্তব্যের শিকার হতে দেখেছি, আমরা ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করেছি। এই দিলীপ বাবুকে নিয়ে তৃণমূল কোন এমন মন্তব্যটা করতে বাকি রেখেছিল? কিন্তু আমরা যখন দিলীপ ঘোষের নাম নিই, বা সমাজ যখন দিলীপ ঘোষকে চেনে একজন আপোষহীন তৃণমূল বিরোধী নেতা হিসেবে চেনে, যে তৃণমূল বিরোধী নেতা, যে বিজেপি নেতা যখন 2019-এর নির্বাচনী সাফল্যের পর কর্মীদের মৃত্যুর সংখ্যা, লাশের সংখ্যা গুনতে গিয়ে তার চোখ দিয়ে জল বেরিয়েছিল, তার গলাটা কেঁপে উঠেছিল, দিলীপ ঘোষকে আমরা এইভাবে চিনি। কিন্তু আমাদের দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জির একেবারে পাশে বসে হাসতে দেখা, এই ছবি, এই ভিডিওটা দেখতে আমাদের বুকে ব্যথা লেগেছে, আমাদের হৃদয়ে কষ্ট হয়েছে। জগন্নাথ ধাম আমার ট্যাক্সের পয়সায় তৈরি, সুমিত্রা আপনার ট্যাক্সের পয়সায় তৈরি। এই জগন্নাথ ধাম বা জগন্নাথ কালচারাল সেন্টার, সেখানে যে কেউ যেতে পারেন, আমিও যাব, আপনিও যেতে পারেন, আমাদের ট্যাক্সের টাকায় তৈরি, তৃণমূলের পয়সায় নয়, মমতা ব্যানার্জির পয়সায় নয়। কিন্তু হৃদয় বিদারক হচ্ছে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ চাকরি চোর বলেছেন, দুর্নীতির মহারানী বলেছেন এবং হিন্দু খুনি বলেছেন। এবং আমরা এই মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদার মোথাবাড়ি, যে প্রসঙ্গ আপনি আনলেন, বা এই এসএসসি যে 26,000 যুবক যুবতীর জীবন নিয়ে যেভাবে চিনিমিনি খেলা হলো, এর সমস্ত কিছুর খলনায়িকা যিনি, তার পাশে আমাদের নায়ক বসে থাকতে পারে না। এইটা মেনে নিতে আমাদের সাধারণ কর্মীদের কষ্ট হয়েছে। দিলীপ ঘোষ এখনো তৃণমূলে জয়েন করেনি, কিন্তু তার আগে তার বিবাহিত জীবন নিয়ে সৌমিত্র খা যে কথাটি বললেন, এটা কি পার্টি এন্ডোর্স করে? আমি বলছি তাই তিনি ফেসে গিয়ে বিয়ে করেছেন, কি ধরনের মন্তব্য? সৌমিত্রদার কাছে নির্দিষ্ট বক্তব্য বা নির্দিষ্ট ব্যাখ্যা থাকতে পারে, তার মন্তব্যের নির্দিষ্ট ব্যাখ্যা সৌমিত্র খায়ের কাছে থাকবে। কে ফেসে বিয়ে করেছেন, কে না ফেসে বিয়ে করেছেন, আমার কথাটা হচ্ছে, আমি একজন কর্মী হিসেবে আমি যখন পাড়ায় আজকে চায়ের দোকানে যাচ্ছি, মুদিখানার দোকানে যাচ্ছি, যে প্রশ্নটা পাড়ার বিজেপি কর্মী হিসেবে, বুথের বিজেপি কর্মী হিসেবে আমাকে ফেস করতে হচ্ছে, আমি দুজনের কাছে অনুরোধ করব, আপনারা এটা বন্ধ করুন। আজকের তারিখটা স্মরণ করুন, আজকের তারিখটা 2রা মে। এই তারিখে আমাদের একই দিনে, আজ থেকে 4 বছর আগে 30 জন কর্মী খুন হয়েছিল। এই দিনটা স্মরণ করুন, এই বিভীষিকাটা স্মরণ করুন, যে আমাদেরকে কতটা রক্ত ঝরিয়ে পার্টিকে প্রতিষ্ঠা করতে হয়েছে। সেই পার্টি প্রতিষ্ঠার পর যদি কোনো নেতা আজকে মনে করেন যে সেই খুনি মুখ্যমন্ত্রীর পাশে বসবেন এবং তাকে সর্বস্তরের কর্মীরা মাথায় তুলে নাচবে, সেটাও যেমন অন্যায়। আবার কোনো নেতা যদি নিজেদের মধ্যে দ্বন্দ্বটাকে এমন পর্যায়ে নিয়ে যায় যাতে সারাদিন আমাদেরকে আকচাকচি দেখতে হয়, আমাদের মতো কর্মীদের এটা খারাপ লাগে। আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে এসেছি, নিজেদের দলে দলাদলি দেখতে আসিনি। এটা বড়দের বুঝতে হবে। আমাদের মতো কর্মীদের সমস্যা কি বলুন তো? আমাদের মতো কর্মীরা অসহায়। আমাদের মতো কর্মীরা এই দৃশ্য যখন আমরা দেখি না, আমাদের অসহায় বোধ করতে হয়। আমরা তো সেই লড়াইটা দেখতে চাই। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সৌমিত্র খা সবাই এক মিছিলে হাঁটছে এবং তাদের পেছনে পেছনে আমরা হাঁটছি। আজকে অনেকে অনেক কথা বলছে যে আমার জন্য রাজনৈতিক সাফল্য এসেছে, আমি বড় নেতা, আমি 5 বার জিতেছি, আমি 2 থেকে 18 বানিয়েছি, সব কিছু মানলাম। কিন্তু আজকে আপনি বলুন তো, আচ্ছা যদি সংগঠনের এত কথা বলতে হয়, নরেন্দ্র মোদী না থাকলে, আমাদের পদ্ম ফুলের প্রতীকটা না থাকলে, যেটা আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, কে কত বড় নেতা দাদা? কে কোন নেতা? যদি মাথার ওপর নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থী আর পাশে পদ্ম ফুলের প্রতীকটা না থাকে, নরেন্দ্র মোদীর মুখ আর হিন্দুত্বের জাগরণ, এতেই তো দিলীপ ঘোষ নেতা, এতেই তো সৌমিত্র খা নেতা, এতেই তো সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী নেতা। এর বাইরে তো কেউ নেতা নয়। হিন্দুত্ব প্লাস নরেন্দ্র মোদী, তার ফলশ্রুতি হচ্ছে এর এতজন মানুষ নেতা হয়েছে, আমরা কর্মী হয়েছি।
আমরা এদের দেখে আজকে বুক মানে বুকের মধ্যে ভরসা পাই, মাথা উঁচিয়ে আজকে রাজনীতিটা করতে পারি না? আমরা হিন্দুত্বের রাজনীতি করি, আমরা জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা নরেন্দ্র মোদীর পার্টি করি। সেই নরেন্দ্র মোদীর দম্ভ নেই, সেই নরেন্দ্র মোদীর মধ্যে কোনোদিনও অহংবোধ আমরা দেখিনি। তার আজকে তার দলের কিছু সাংসদ, কিছু প্রাক্তন সাংসদ, কিছু নেতা, কিছু মন্ত্রী, তাদের মধ্যে এই আকচি দেখে কর্মী হিসেবে ভালো লাগে না। দলের শৃঙ্খলটাও তো বড় ব্যাপার, দলের শৃঙ্খলটা বড় ব্যাপার। আগামী দিনে অন্য দল থেকে নেতা আসবে, তারপরে নেতা তৈরি হয়ে যাবে, এটাও তো ভালো না লাগা। আমি বলছি দীর্ঘদিন ধরে একটা মানুষ একটা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে একটা জায়গা তৈরি করে, তারপরে অন্য দল থেকে এসে তুমি যাও ভাই, এই ফর্মুলা যদি হয় তাহলে কি না না, এখন এই পার্টিতে কে কাকে যাও ভাই বলেছে? এই পার্টিতে আপনি বলুন যাও ভাই কাকে বলা হয়েছে? চলে যাও ভাই কাকে বলা হয়েছে? এই পার্টি এমন পার্টি যে পার্টি পুরনো নেতৃত্বকে সম্মান দেয়, যে পার্টি হঠাৎ যে মানুষটাকে নাম গোটা বাংলার মানুষ কখনো চিনত না, কোনো তার মানে সক্রিয় রাজনীতির ব্যাকগ্রাউন্ড নেই, তাকে একেবারে গ্রাম থেকে তুলে এনে রাজ্য সভাপতি থেকে বিধায়ক সাংসদ থেকে আজকে কার্যত জননেতা বানায়। অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পরে উন্নতির কথা বলছি। দিলীপ ঘোষ 2015-র আগে আপনি যদি রাজনীতির ছাত্র হন, দিলীপ ঘোষের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি ছিল? কিচ্ছু ছিল না। কি রাজনীতি করেছেন, কোথায় ছিলেন? কিন্তু সেটা ছিল না তো। কিন্তু 9 বছরের মধ্যে দিলীপ ঘোষকে জননেতা বানিয়েছে কে? ভারতীয় জনতা পার্টি। আবার সেই ভারতীয় জনতা পার্টি সৌমিত্র খাঁকেও দুবারের এমপি বানিয়েছে। সেই ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারীকে আজকে কার্যত পশ্চিমবঙ্গের এমন একজন বিরোধী দলনেতা বানিয়েছে, যে বিরোধী দলনেতা বিগত 20-30 বছরে ওই চেয়ারে কাউকে পশ্চিমবঙ্গবাসী দেখেছে বলে মনে হয় না। এমন এক বিরোধী দলনেতা, আপনি শেষ কোন বিরোধী দলনেতাকে 5 রাজ্য ঘুরে নির্বাচনী প্রচার করতে দেখেছেন? কোন বিরোধী দলনেতাকে আপনি বলুন? সিপিএম এর, কংগ্রেসের, তৃণমূলের কোন বিরোধী দলনেতার এই স্ট্যাটাস ছিল? কে দিয়েছে? ভারতীয় জনতা পার্টি দিয়েছে। নতুন পুরনো আনকোড়া থেকে শুরু করে একেবারে পোড় খাওয়া রাজনীতিবিদ নির্বিশেষ। আর আপনি বলছেন নতুন দল থেকে যারা এসেছে তাদের কথা। নতুন দল থেকে এসেও অনেক মানুষ রয়েছেন যারা পুরনো নেতৃত্বকে সম্মান দিয়ে আজকেও মন্ডল স্তরে রাজনীতি করছেন। আবার নতুন দল থেকে এসেও আমার আজও পরিষদীয় দলে 42 জন বিধায়ক রয়েছেন যারা বহু প্রতিকূলতা, বহু প্রলোভনকে অস্বীকার করে, অগ্রাহ্য করে ভারতীয় জনতা পার্টির বিধায়ক পদটা ধরে রেখেছেন। হয়তো তিনি তৃণমূলে চলে গেলেই বিধায়ক, সাংসদ হয়ে যেতে পারতেন, মন্ত্রী হয়ে যেতে পারতেন। সেই অফারও আমাদের বহু নেতাদের কাছে এসেছিল, সেগুলোকে তারা অস্বীকার করেছে। আমি আবারও বলছি, এই দলে নতুন পুরনো সবকিছু। এই দল যেমন আপনার মোহন মাঝির মতো একজন মানে অখ্যাতনামা ব্যক্তিকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, আবার এই দল যেমন শিবরাজ সিং চৌহানকে কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে। একটা সময় দেওয়াল লেখা অমিত শাহ, বিজেপির বুথ স্তরের দেওয়াল লেখার কর্মী অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেও কেন্দ্রীয় মন্ত্রী বানিয়েছে, আবার হিমন্ত বিশ্ব শর্মাকেও মুখ্যমন্ত্রী বানিয়েছে। সবকিছু আপনি এই পার্টিতে দেখতে পাবেন। আবার রেখা শর্মার মতো মহিলাকে মুখ্যমন্ত্রী বানানো আপনি দেখতে পাবেন। বাংলার ছবিটা কিন্তু বদলানো। বাংলার ছবিটা 2021-এর পর থেকে যে গ্রাফ নিচের দিকে আছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা 77টা এমএলএ পৌঁছে দিয়ে গেলেন, দিলীপ ঘোষ ধরেও তো রাখতে পারলেন না না, এটা তো দেখুন, এই কথাটাও তো আবার একটু অদ্ভুত রকম না, যে 77টা বিধায়কের কৃতিত্ব দিলীপ ঘোষের। শুধুমাত্র আপনি যদি দিলীপ ঘোষকে 77টা বিধায়কের কৃতিত্ব দেন, তাহলে দিলীপ ঘোষের ব্যর্থতার কৃতিত্বটা কে নেবে? আমার এটাই প্রশ্ন। যদি আপনি 77 জন বিধায়ক দলের জেতার কৃতিত্ব শুধুমাত্র এবং শুধুমাত্র দিলীপ ঘোষের জন্য সংরক্ষিত রাখেন, তাহলে মেদিনীপুর লোকসভায় যখন দিলীপ বাবু জিতলেন, উপনির্বাচনে খড়গপুর সদর উপনির্বাচনে 20,000 ভোটে আমরা হারলাম কেন? দিলীপ বাবুকে এই প্রশ্নের জবাবও তো দিতে হবে।
দিলীপ বাবু আজকের নেতৃত্বকে নিয়ে যখন প্রশ্ন করছেন, ওনার বোঝা উচিত উনিও কিন্তু সেই নেতৃত্বের অংশ। দিলীপ বাবু বুথ স্তরের কর্মী হয়ে যাননি, মন্ডল স্তরের কর্মী হয়ে যাননি, জেলা স্তরের কর্মী থাকেননি। গোটা রাজ্য নেতৃত্ব এবং গোটা রাজ্যের কর্মী তাকে সেই রাজ্য নেতৃত্বের জায়গাতে রেখেছে। শেষ আমাদের যে রাজ্যব্যাপী যে আন্দোলনটা হলো, সেখানে রাজ্যের 3জন নেতা একসাথে এক সমান একই সারিতে হেঁটেছিলেন, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। সেখানে কিন্তু দিলীপ ঘোষ জেলার নেতা হয়ে হাঁটেননি। তা আপনি যদি 77টা জেতানোর কাণ্ডারি দিলীপ ঘোষকে বলছেন, নিঃসন্দেহে তিনি রাজ্য সভাপতি, তিনি কাণ্ডারি, তাহলে তার মেদিনীপুর লোকসভায় 7-6টায় বিজেপি হেরেছিল কেন 2021-এ? এটার জন্য কাকে দোষ দেবেন আপনি? এই দোষের দায়িত্বটা কার? তিনি যদি 2 থেকে 18 করে থাকেন, তাহলে 18-র কাণ্ডারি তিনি, 18টা তিনিই জিতিয়েছেন। সেই 18-র মধ্যে বর্ধমান দুর্গাপুর লোকসভাও ছিল। তাহলে সেই লোকসভায় গিয়ে তিনি পরাজিত হলেন কেন? তিনি তো জিতিয়েছিলেন, 2 থেকে 18 তো তিনি করিয়েছিলেন। না, একেবারে সূত্রের খবর তিনি মেদিনীপুরই চেয়েছেন। সূত্রের খবর অসূত্রের খবর বলে কথা নয়। 2 থেকে 18 করার লোক তো উনি তো রাজ্য সভাপতি ছিলেন, উনি তো সাজিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তো সেই সময় ছিলেন না, সুকান্ত মজুমদার সেই সময় বর্ধমান দুর্গাপুরের দায়িত্বে ছিলেন না, উনি রাজনীতিতে নতুন হয়ে এসেছিলেন। তিনি শুধু বালুরঘাটের জন্য তো লড়াই করছিলেন, একজন অধ্যাপক থেকে তিনি সাংসদ হওয়ার লড়াই লড়ছিলেন। সেই সময় রাজ্য সভাপতির নাম কি ছিল? দিলীপ ঘোষ। তাহলে সেই দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে পরাজিত হলেন কেন? এই প্রশ্নেরও তো জবাব দিতে হবে দিলীপ ঘোষকে। সুতরাং আমি যদি কৃতিত্বর ভাগ নিয়ে বাকি সমস্ত নেতৃত্বকে, বাকি সমস্ত সবাইকে আমি আজকে দোষ চাপিয়ে দেব, যদি আজকে 18 থেকে 12 হয়েছে, তাহলে তার পেছনে দিলীপ বাবু কি নিজের অবদানটা অস্বীকার করতে পারেন যে আমারও কোনো জায়গায় খামতি থেকে গেছে? নাকি আমি শুধু সাফল্যের কৃতিত্ব নেব আর আমি শুধুমাত্র ব্যর্থতার দায়টাকে লোকের ঘাড়ে চাপাবো? এটা অনেকটা মমতা ব্যানার্জি সুলভ না? যে আমি 2 থেকে 18 করেছি, কিন্তু মেদিনীপুরে আমি প্রার্থী হলাম না বলে মেদিনীপুর ধরে রাখতে পারলাম না। আমি বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হলাম বলে বর্ধমান দুর্গাপুর জেতা আসন সেটা ধরে রাখতে পারলাম না। সভাপতিরও ব্যর্থতা হতে পারে। তখন সুকান্ত মজুমদার চলে এসেছেন, যখন হারলেন দিলীপ ঘোষ, তখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আরে বাবা, আমি বলছি যে ব্যর্থতার দায় পুরোটা তাদের। তার সময়টা তো অনেকটা পেরিয়ে না, ব্যর্থতার দায় পুরোটা তাদের, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের। তাহলে সাফল্যের, আচ্ছা আমি তো সেটাই বললাম, তাহলে 2021-এ নিজের লোকসভায়, সেই সময় তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি নন, নিজের লোকসভায় 7-1 বিজেপি কেন? সুকান্ত মজুমদার তো 3টে জিতিয়েছেন সাংসদ হিসেবে বালুরঘাট থেকে। তাহলে রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ নিজের মেদিনীপুর লোকসভায় মাত্র একটা আসন, তাও তৃণমূল থেকে, তৃণমূলের যুবর সহসভাপতি এসে খড়গপুর সদর কেন্দ্রে দাঁড়ালেন বলে সেই সিটটা 3000-5000 ভোটে আমরা রিকভার করতে পারলাম। তাছাড়া বাকি আসনগুলো হলো না কেন? এই প্রশ্নগুলো তো অত্যন্ত, মানে আপনি যদি কাউকে নিয়ে আজকে কৃতিত্বর ভাগটাই নেবেন, আমি আবারও বলছি, সব দোষ দিলীপ ঘোষের নয়, যত দোষ দিলীপ ঘোষ, এই মানসিকতা থেকে বেরোতে হবে। কিন্তু সব কৃতিত্ব যদি দিলীপ ঘোষের হয়, কিছু দোষ তো দিলীপ বাবুরও আছে, এই দায়টাও তো নিতে হবে। সৌমিত্র খান যেভাবে বলছেন আজকের যে গোটা ভিডিওটা, এটা কি দেখা হয়েছে? সৌমিত্রদা কি বলছেন, দিলীপদা কি বলছেন, আমি তো বললাম আমাদের সমস্যাটা কি বলুন তো, আমরা যারা বুথ স্তরের কর্মী না, আমরা শুধুমাত্র দেখি এই নেতাদের এই সমস্ত কিছু। কিন্তু মানছে না, বলছে আমার নিজের পায়ে দল দাঁড় করি। কোথায়? বাঁকুড়া। হ্যাঁ, বিষ্ণুপুরে উনি জিতেছেন। যিনি জিতবেন তিনি তো তার কথা বলবেন, মানুষ তার সঙ্গে আছে, মানুষ তার কাজ দেখে ভোট দিয়েছে, সমর্থন করেছে। তার মানে সৌমিত্রদার কাজ তো রয়েছে। একটা মানুষ 3-3বার বিষ্ণুপুর থেকে লোকসভায় জিতছে, এটা তো চারটিখানি কথা নয়। আর এইরকম মানে সন্ত্রাসের আবহ সবকিছুকে উপেক্ষা করেও সৌমিত্র খাঁকে নাড়ানো যাচ্ছে না। সুকান্ত মজুমদার রাজনীতিতে আনকোড়া হয়েও তাকে নাড়ানো যাচ্ছে না। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী 2টো সিট, হারা সিট ছিল, কাথি তমলুক, আমরা কখনো জিতিনি, সেই 2টো সিট বিজেপির ঝুলিতে আসছে। সেটাকে যদি কেউ জিতছে,
বিজেপি একমাত্র 2টো সিট গেন করছে, নেগেটিভ টু পজিটিভ হচ্ছে। এগুলো তো সাফল্য, এগুলোকে আপনি অস্বীকার করবেন কিভাবে? এবার সেই সাফল্যের জায়গা থেকে যদি কোন ভাষায় কোন নেতা কথা বলবে সেটা তো আমার ডিকটেট করা সম্ভব নয়, কিন্তু আমি বলছি এই পার্টিতে যদি আজকের দিনে দাঁড়িয়ে এই সংগঠন 11,000 পঞ্চায়েতের সদস্য জিতেছে, রেকর্ড সংখ্যক, 18 থেকে অনেক বেশি। আমার রাজ্য সভাপতিকে কখনো বলতে শুনেছেন, সুকান্ত মজুমদারকে, আমি করে দেখিয়েছি, আজ অব্দি কেউ করতে পারেনি, ব্যর্থ? এই দম্ভটা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কখনো দেখিয়েছেন? বুথ স্তরে, আপনারা হয়তো জানেন না, মিডিয়ার মানুষরা জানেন না, বুথ স্তরে সংগঠনকে সেলাই করে করে সাজানোর কাণ্ডারি আমাদের পর্দার আড়ালে থাকেন। সংগঠন মহামন্ত্রী যাকে বলা হয়, সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী যিনি রয়েছে, তার মধ্যে আপনি কখনো দম্ভ, অহংকার, উন্নাসিকতা দেখেছেন? যে এত প্রতিকূলতা, এত প্রতিবন্ধকতার মধ্যেও তিনি যে চেয়ারটায় বসেন সেটা কাটা দেওয়ার চেয়ার। সব অভিযোগ, সব ক্ষোভ, সব বিক্ষোভ, সব আক্রোশ, আমি পদ পেলাম না, আমি উপযুক্ত জায়গা পেলাম না, সব কান্না, সব আবেগ, অভিযোগ করার জায়গা তার। সেই মানুষগুলো, ওই পদে থাকা মানুষগুলো কিছু বছরের জন্য, কিছু মাসের জন্য আসেন, পর্দার আড়ালে থেকে নিঃশব্দে কাজ করেন, চলে যান। সেই মানুষগুলোর কথা আপনারা কখনো ভেবে দেখেছেন? আজকের দিনে দাঁড়িয়ে তার সেই সাধারণ সম্পাদক সংগঠন বার্তা দিচ্ছেন, লড়তে হবে, ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, হিন্দুদের বাঁচাতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। এই জায়গাটাতে আমি বলছি, আমাদের বিজেপির যদি না আসে, বিজেপির নেতাদের মধ্যে যদি সেই শৃঙ্খলা, সেই যূথবদ্ধতা না থাকে, বাঙালি হিন্দুর যা সর্বনাশ হবে আগামী দিনে, তার জন্য আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না। সেই দায় দিলীপ ঘোষেরও, সৌমিত্র খায়েরও, অঙ্কন দত্তেরও। এই এই জায়গাটা বুঝতে হবে। কোথাও কি মনে হচ্ছে এরকমটাই, শুভেন্দু অধিকারী, এই অর্জুন সিং, তিনি একবার তৃণমূল, আবার বিজেপি, আবার তৃণমূল, এরকম করে জীবনযাপনটা করেন আর কি। সেই জায়গায় এই নেতাদের ভিড়ে হারিয়ে গেলেন দিলীপ ঘোষ। দুটোর মধ্যে হারিয়ে কোথায় গেলেন? দিলীপ ঘোষকে নিয়ে আপনি পুরো এই 15-20 মিনিট ধরে আলোচনা করছেন, দিলীপ ঘোষ তো এখানেই বেঁচে আছেন। দিলীপ ঘোষ হারিয়ে গেছেন কোথায়? দিলীপ ঘোষের মতো মানুষ যাদের সংঘ থেকে তৈরি, আপনি বলুন তো, যে দিলীপ ঘোষের মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একবারের সাংসদ, একবারের বিধায়ক, একজন অত্যন্ত অ্যাভারেজ রেকর্ডওয়ালা পলিটিশিয়ান, কিন্তু তাকে নিয়ে যখন গোটা বাংলায় আলোড়ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর ওই জগন্নাথ ধাম বানানোর ওই নাটক, সেই নাটক ততটা মিডিয়া অ্যাটেনশন পায়নি যতটা দিলীপ ঘোষ যাওয়ায় পেয়েছে। আজকে সারাদিনে আলোচনা, মানে মমতা ব্যানার্জি ফেল, মমতা ব্যানার্জি ব্যর্থ। জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, ওইটায় মমতা ব্যানার্জি সারাদিনে গোটা টলিউডকে নিয়ে গিয়ে, প্রসেনজিৎকে, দেবকে, নচিকেতাকে নিয়ে গিয়ে যতটা না ফুটেজ পাননি, দিলীপ ঘোষ যাওয়াতে ততটা ফুটেজ পেয়েছে। তাহলে আপনি বলুন দিলীপ ঘোষ হারিয়ে গেলেন কোথায়? দিলীপ ঘোষ তো বেঁচে রয়েছেন। দিলীপ ঘোষের জন্য এখন দিলীপ ঘোষের নতুন সোশ্যাল মিডিয়া ইনচার্জ হয়েছে কুণাল ঘোষ। 5-10 টাকা হয়তো দিতে পারেন দিলীপ বাবু ওনার উপর দয়া করে, লম্বা লম্বা করে পোস্ট লিখছেন। কি অসহায় ভাবুন কুণাল ঘোষের অবস্থা, তৃণমূলের পদাধিকারী, আর লিখতে হচ্ছে দিলীপ ঘোষের জন্য। হারিয়ে গেছেন কোথায় দিলীপ ঘোষ? কিন্তু অর্জুন সিং এর কথা বলছেন, 165টা মামলা একজন মানুষের বিরুদ্ধে, এটা ভারতবর্ষের রাজনীতিতে আপনি কোনো নেতার বিরুদ্ধে দেখান। 165টা মামলা 2.5 বছরের মধ্যে ফ্রেম করা হয়েছে। উনি তৃণমূলে গেলে মামলাগুলো ক্লিয়ার হয়ে যায়, আবার চলে আসে। সেটাই তো বললাম, তার মানে 100, আমি অর্জুনদার সাথে কথা বলেছিলাম, আপনি প্রসঙ্গটা আনলেন তো শুনুন তাহলে। 165টা মামলা, বছরে যদি 2 দিন করেও তার হিয়ারিং পড়ে না আদালতে, তাহলে আপনি ধরে নিন আপনি 150টা মামলায় বছরে 2বার করে হিয়ারিং করলে 365 দিনের মধ্যে 300 দিন আপনাকে আদালতে গিয়ে সকাল থেকে সন্ধে অবধি বসে থাকতে হবে। একজন রাজনৈতিক কর্মী বা একজন রাজনৈতিক নেতাকে যদি 300 দিন ধরে বসে থাকতে, আপনি বলুন আপনার কি হবে? 365 দিনে 300 দিন আপনাকে আদালতে গিয়ে, কখনো ব্যারাকপুর কোর্ট, কখনো ব্যাংশাল কোর্টে গিয়ে বসে থাকতে হচ্ছে। একটার পর একটা মালা পরিয়ে দিচ্ছে, মামলার মালা পরাচ্ছে তৃণমূল, আর সেই মামলাগুলো মানে কোয়াশ হয়ে যাচ্ছে যেই তৃণমূলে চলে যাচ্ছে। আমি তো বলবো অত্যন্ত স্মার্ট মুভ ছিল, তৃণমূলে গিয়ে 100খানা মামলা ধুয়ে চলে এলেন।
উনি তো কখনো বিজেপির নীতিগত, হিন্দুত্বের নীতিগত বিরোধিতা করেনি। এর দ্বারাই তো প্রমাণিত হয় শাসকের প্রতিহিংসার কথাটা আপনারা আলোচনা করছেন না। যে মানস রঞ্জন ভূঁইয়া খুনের আসামি, তৃণমূল বলল, চলে গেল ইয়েতে, কংগ্রেস থেকে ছেড়ে তৃণমূলে, মামলা সাফ হয়ে গেল। অর্জুন সিং 100টা মামলা কোয়াশ হয়ে গেল। তাহলে রাজনীতি করতে গেলে, আজকে বিজেপির রাজনীতি করতে গেলে মামলার মালা পরানো হচ্ছে। অভিষেক ব্যানার্জি মামলা করেছেন 1 সপ্তাহ আগে সৌমিত্র খাঁর বিরুদ্ধে। কি অপরাধ তার? বিজেপি করছেন বলে, বিরোধিতা করছেন বলে। তো এই জায়গাটাতে বিরোধী দলনেতাকে একটা একটা মিটিং করতে গেলে, আদালতে যেতে হয়। একটা তিরঙ্গা যাত্রা করতে গেলে আদালতে যেতে হয়। এইগুলো আলোচনার বিষয় না, এইগুলো নিয়ে আপনারা ভাববেন না, এইগুলো নিয়ে আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে আওয়াজ তুলবেন না। দিলীপ ঘোষ কি তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে মনে করেন? না না, দিলীপ ঘোষ তৃণমূলের সাথে যোগাযোগ রাখবেন কিনা বা রাখেন কিনা এইরকম গোয়েন্দামূলক তদন্ত আমি এখন অব্দি করে উঠতে পারিনি। আমি সেই এত বড় বিজেপিরই তো অনেকে বলছে। না না, তাদের মধ্যে দেখুন, যারা বলছেন তাদের সেই ধরনের সোর্স আছে। আমার কাছে এই ধরনের, আপনি বলছেন, আপনি মনে করেন কি আমার কাছে এতটা সোর্স নেই। কিন্তু আমি বললাম, মমতা ব্যানার্জির পাশে যে সহজাত ভঙ্গিতে, যে সহজাত ব্যবহারে দিলীপ বাবুকে দেখলাম, আমি যে দিলীপ বাবুকে আইকন মেনে বিজেপিতে এসেছিলাম, আমার কষ্ট হয়েছে। আমি এটা মেনে নিতে পারিনি। আমি এইটুকুই সোশ্যাল মিডিয়াতেও লিখেছি, আমার আমার অন্য কোনো তির্যক মন্তব্য ছিল না, যে আমার মতো একজন সাধারণ বিজেপি কর্মীর এটা মানতে কষ্ট হয়েছে। আমার কাছে দিলীপ বাবু সেদিনও আইকন, আজও আইকন। কিন্তু দিলীপ বাবুকে আমি জানি, যে সেই দিলীপ বাবু যে করোনার সময় যাকে ত্রাণ দিতে এই তৃণমূল এগরা থেকে তাঁতি পর্যন্ত 30 কিলোমিটার হাঁটিয়েছিল, 30 কিলোমিটার হাঁটিয়েছিল শুধুমাত্র তিনি নিজের লোকসভায় ত্রাণ পৌঁছে দেবেন বলে। এবং তিনি এতটা জেদি ছিলেন, তিনি হেঁটে গেছিলেন। আমরা এই দিলীপ বাবুকে দেখে অভ্যস্ত, আমরা এই দিলীপ বাবুর এই রূপটাকে দেখে অভ্যস্ত। মমতা ব্যানার্জির পাশে বসে দিলীপ ঘোষ হাসবেন, আমরা এটাকে মেনে নিতে পারি না, কোনোদিনও পারবো না। নেতা দিলীপ ঘোষ, আমার কাছে অবিংশবাদী তো দিলীপ ঘোষ, তার লড়াই আমার কাছে শিক্ষণীয়, তার জীবন আমার কাছে শিক্ষণীয়। কিন্তু দিলীপ বাবুর এই, উনি জগন্নাথ ধামে যান, এক নয় 100 বার যান। প্রথম ব্রেক করলেন কুণাল ঘোষ, তিনি আসছেন। কুণাল বাবু ব্রেক করেছেন, কুণাল বাবু নিজেই নিজের অবস্থানটা, আমার তো আমি এইটার দিকে তাকিয়ে রয়েছি যে এই কালচারাল সেন্টারে অভিষেক ব্যানার্জি কবে যাবেন, সেটা উনি কবে ব্রেক করবেন। উনি তো অভিষেক ব্যানার্জিরও এতদিন ব্যাটিং করতেন, অভিষেক ব্যানার্জিকে ছেড়ে এখন দিলীপ ঘোষ, এখন তো তৃণমূলের মুখপাত্ররা দিলীপ ঘোষের হয়ে সবাই দিলীপপন্থী হয়ে গেছে, জয় বাংলা ছেড়ে জয় জগন্নাথ বলছে। এবং দিলীপ ঘোষ প্রেস করার পরে তৃণমূলের স্বাগত জানিয়েছে এক স্লোগানের মাধ্যমে। বেশ কি দুর্দশা ভাবুন, মমতা ব্যানার্জি জিন্দাবাদ নেই, বলছেন দিলীপ ঘোষ স্বাগত। তাদের তৃণমূলের আপনি দৈন্য দশাটা ভাবুন। আমাদের তো, আপনি আমাকে নিয়ে বিজেপি কি হবে, বিজেপির কি হলো, আপনি এরকম আমাকে নিয়ে প্রশ্ন করছেন, আমাকে বলছেন বেঙ্গল বিজেপি, বাংলার বিজেপির কি হবে, তা তৃণমূলের কি হবে? তৃণমূলের ওখানে অভিষেক ব্যানার্জি কেন যায়নি প্রশ্ন করুন না, কতটা অস্বস্তি। অভিষেক ব্যানার্জি কি এই এই জগন্নাথ কালচারাল সেন্টারের পক্ষে নন? তিনি কি মেনে নিতে পারছেন না পিসির এই নাটকটা, এই স্টান্টবাজিটা? কেন গেলেন না? কুণাল বাবুকে বলুন না, এটা কবে ব্রেক করছেন কুণাল বাবু, যে এই স্টান্টবাজিটা ব্রেক কবে হবে, যে এরপর অভিষেক ব্যানার্জি কবে যাচ্ছেন, নাকি এই দিলীপ বাবু গিয়ে ওনাদের বাঁচিয়ে দিলেন। দিলীপ বাবু গিয়ে তো ওনাদের একটা ফ্লপ শো হিট করে দিলেন, কেউ দেখছিল না, কোনো টিভিতে আলোচনা নেই, আপনারাও পর্যন্ত যারা পোর্টাল চালান তারাও আলোচনা করছেন না এইসব জগন্নাথ কালচারাল সেন্টার নিয়ে। এ তো অল ক্রেডিট গোস টু দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ গিয়ে, আপনি ভাবুন ওর মানুষটার টিআরপি কত। প্রসেনজি দেবকে নিয়ে যে টিআরপি তৃণমূল পায়নি, দিলীপ ঘোষকে নিয়ে স্বাগতম জানাবে না, কি বলবে এখন? তো বলবে আমার নেতা নেত্রী মমতা ব্যানার্জি না, আমার নেতা দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জির থেকে বেশি টিআরপি এখন। যদি তৃণমূলে যায় মানতে পারবেন কে? আগামী জুলাইতে, 21শে জুলাই? না, মানতে পারবো না। এটা মানার অত্যন্ত কষ্টের হবে, অত্যন্ত বেদনার হবে। দিলীপ বাবুর মতো নেতা, তার হিন্দুত্ব, তার যে জাতীয়তাবোধ,
সেটা দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরবেন, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। বললাম না, মমতা ব্যানার্জির পাশে বসেছেন, এটাই মেনে নিতে পারছি না। তো তৃণমূলে যাবেন, এটা কি করে মেনে নিতে পারবো? এটা মানতে আমাদের খুব কষ্ট হবে। এবং আমার বিশ্বাস এই অচলাবস্থা অতি দ্রুত কেটে যাবে। দিলীপ বাবু তৃণমূলে যাবেন, এটা আমি বিশ্বাস করি না। বেশ, তৃণমূলে গেলে আমার শেষ প্রশ্ন থাকবে, তৃণমূলে গেলে 2026-এ নির্বাচনে যেতে কতটা অস্বস্তিতে পড়বে বিজেপি? দেখুন, মাসির যদি গোঁফ হবে তাহলে আমি তাকে মেসো বলবো, কিন্তু আজকে তো তাকে মাসি বলেই ডাকবো। দিলীপ বাবু আজকে আমার দলের নেতা, আমার নেতার নাম দিলীপ ঘোষ। কোনো তৃণমূলের চোর চিটিংবাজের নেতার নাম দিলীপ ঘোষ নয়, আমার নেতার নাম দিলীপ ঘোষ। সেই দিলীপ বাবু তৃণমূলে যাবে, তৃণমূলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা আমি এখনো অব্দি বিশ্বাস করতে পারি না। আমি যাই এক সপ্তাহ ঘুমাই, যদি ঘুমের মধ্যে এটা কখনো একটা দুঃস্বপ্ন আসে, তারপর আমি নয় জবাব দিতে পারবো, তারপর আমার কি প্রতিক্রিয়া। কিন্তু এখনো অব্দি আমি মানে এটা দিবা স্বপ্নেও দেখিনি যে দিলীপ ঘোষের পাশে ঘাস ফুলের প্রতীক রয়েছে। তো সুতরাং আমার ক্ষেত্রে মমতা ব্যানার্জির পাশে যাওয়াটা যতটা অস্বস্তির, এটাকে একটু হজম করতে সময় দিন, তারপর বাকিটা দেখা যাক, সময় বলবে।